সাহিত্য এবং সমাজ দুটোই একে অপরের পরিপূরক। সাহিত্য এবং সমাজ দুটোই মানুষের তৈরি। সমাজ এর বিভিন্ন বিষয় নিয়েই রচিত হয় সাহিত্য। সাহিত্যে যেরকম সমাজের বিভিন্ন বিষয় পরিস্ফুট হয়, ঠিক তেমনি সাহিত্যও কিন্তু সমাজে সমানভাবেই সমাদৃত। সাহিত্যের প্রয়োজনে সমাজ, সমাজের প্রয়োজনে সাহিত্য। এভাবেই সাহিত্য এবং সমাজ গলাগলি করে হেঁটে চলছে যুগের পর যুগ। সময়ের পরিবর্তনের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে সাহিত্য এবং সমাজও কিন্তু পরিবর্তিত হয়। আর সাহিত্যের সংস্পর্শে সমাজ হয়ে ওঠে রঙিন ও কল্যাণকর। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে যাকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, তিনি আসলে বহুবিধ প্রতিভার অধিকারী। শ্রীমতী শুভ্রা সাহা একজন বিশিষ্ট লেখিকা এবং বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। তাছাড়া তিনি কথাকলি সাহিত্য সংস্থার কর্ণধার এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা। দিদি, তোমাকে আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠানে স্বাগত। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি বিটিভির সকল সদস্যদের এবং দর্শক শ্রোতাদের আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এই সমাজ দর্পণ অনুষ্ঠানে। দিদি, তুমি তো একজন সামাজিক ব্যক্তিত্ব, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, তো তোমার কাছে প্রথমেই জানবো যে সাহিত্য একজন মানুষের মানবিক মূল্যবোধ বা মানসিকতার উপর কতটা প্রভাব বিস্তার করে? আমরা সবাই জানি যে সাহিত্য সমাজের দর্পণ। একজন সাহিত্যিক তার মেধা, মনন, শ্রদ্ধা, তার অভিজ্ঞতা সব কিছু দিয়ে সাহিত্য সৃষ্টি করেন এবং সেটা আমাদের কাছে পৌঁছে দেন। আমরা তার এই ছবিটা এক জায়গায় বসে ছবির মতো আমরা তার সৃষ্টি জেনে নিতে পারি। সমাজের বিভিন্ন পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারি, দেখতে পারি, চোখের সামনে জানতে পারি। তাই একজন সাহিত্যিক সবসময়ই চেষ্টা করেন সত্যটা সবসময় তুলে আনতে, যা তার সাহিত্যটা যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, সেটাই তিনি সবসময় চেষ্টা করে চলেন এবং করেনও তাই। তাছাড়া মানুষের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, তার গরিমা, তার রোদন ভরা দিনগুলো, তার সমৃদ্ধ জীবন, তার সংস্কৃতি, অপসংস্কৃতি সব কিছুর মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েই তিনি আলোকপাত করতে চান সমাজের বিভিন্ন দিক। আমরা রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থের দুটো লাইন মনে পড়ছে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। সেরকম সাহিত্যের ক্ষেত্রেও যখন একজন সাহিত্যিক সমাজের মানুষের সঙ্গে একাত্ম বোধ করেন, তার সুখ দুঃখের ভাগিদার হন, তখনই তার সেই বোধগুলি তার মধ্যে যখন আত্মস্থ হয়, তখন তার লেখনী মানবিক হয়ে ওঠে, জীবনমুখী হয়ে ওঠে। এখানেই সাহিত্য সৃষ্টির সার্থকতা। তাছাড়া আমরা এখানে বসে আমাদের প্রাচীন সাহিত্য কীরকম ছিল আমরা জানতে পারি সাহিত্যিকের কাছ থেকে। যেমন আমরা আমাদের প্রাচীন সাহিত্য চর্যাপদ, সেটি আমাদের একমাত্র প্রথম সাহিত্য, বাংলা সাহিত্য। সেটা খ্রিস্টাব্দ 600-700 সালে ছিল। সেটার ভাষা যেমন অনেকটা অপভ্রংশে। তখনকার সমাজচিত্র কীরকম ছিল আমরা এখানে বসেই সেটা বুঝতে পারি, জানতে পারি। এই যুগে, এই একবিংশ শতকেই জানতে পারি। যেমন কা তরবড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পুইঠ কালো, এরকম ছিল তখনকার ভাষা। উঁচা উঁচা পর্বত তহি সবরি বালা, মানে এগুলি ছিল সেই প্রাচীন কালের আমাদের বাংলা ভাষা। চর্যাপদের চর্যা চর্য বিনশ্চয় সেটার ভাষা
আর তখনকার সমাজচিত্র কীরকম ছিল, তারা তখনের যারা লিখেছেন বিভিন্ন যে বৌদ্ধ সহজিয়ারা সে তুলে ধরেছেন। তারপর মধ্যযুগের সাহিত্য কীরকম সেটা আমরা মানে এখানে বসে বুঝতে পারি, সেটা পড়লে আমরা জানতে পারি। সেটা আসলে ছিল সাহিত্যের ক্ষেত্রে একটা অন্ধকার যুগ বলা যেতে পারে। তখন তেমন কিছু সাহিত্য সৃষ্টি হয়নি, কিন্তু মহিলারা কিন্তু বসে থাকেননি। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মহিলারা সাহিত্য সৃষ্টি করেছেন। যেমন স্বর্ণকুমারী দেবী, তিনি প্রথম ঔপন্যাসিক। তিনিও সামাজিক প্রতিবন্ধতা অতিক্রম করেই, অনেক কটু কথা শুনেই তিনি সাহিত্য সৃষ্টি করেছেন। পরবর্তী সময়ে আমরা মৈত্রী দেবীকে দেখি, তিনিও এই সমাজ নিয়ে, সমাজের মানুষের খুব কাছে চলে গেছেন। তাদের মানবিক মূল্যবোধগুলি তিনি দেখে তার রচনায়, তার সাহিত্যে, তার উপন্যাসে তুলে ধরেছেন। এই জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাছাড়া পরবর্তী সময়ে যে আমরা যদি আধুনিক কালের দিকে আসি, তখন দেখি যে মহাশ্বেতা দেবী, তিনি তো একদম অন্তিম স্থান পর্যন্ত চলে গেছেন। ডোম, তারপরে শবরী, এ শবর জাতি, মানে প্রান্তিক মানুষ যতটা হতে পারে, তাঁতি, কামার, এদের এই সব মহিলাদের কাছে তিনি চলে গেছেন। তাদের জীবনযাত্রার তিনি কীরকম, তাদের কাছ থেকে দেখে তিনি উপলব্ধি করে, যেমন 1084 মা, মনে হচ্ছে যেন সেই যে কয়েদির মা, মনে হচ্ছে তিনিই সেই। শিব কীভাবে লিখেছেন, মানে তিনি তার যেভাবে লিখেছেন মনে হচ্ছে তিনিই বুঝে সেই 1084 মাই। মানে এইভাবে তাদের সঙ্গে আত্মস্থ হয়ে সমাজের সঙ্গে মিশে গিয়ে তিনি লিখতে পেরেছেন। মানবিকতা সেখানেই প্রকাশ পায়, সে তখনই লেখাটা জীবনমুখী হয়ে ওঠে এবং সর্বজন বিদিত হয় এবং অনেক দূর পর্যন্ত সেটা চলে যায়। যদি আমরা সংকুচিত হয়ে ঘরে বসে কিছুটা, না এই জিনিসটা লিখবো না, এটা লিখবো, তাহলে আমাদের লেখাটা ততটা প্রচার হতে পারে না, জীবনমুখী হতে পারে না। আমাদের দেশে, ভারতবর্ষে বেশিরভাগ মহিলা সাহিত্যিক, কবিরা, আমি মহিলা নিয়ে বলছি, সব এই মানবিক ক্ষেত্রটা মহিলা পুরুষ সবার জন্যই সমান, সবাই লিখছেন এরকম। যেহেতু এখানে মহিলাদের কথা বলা হলো, সেই জন্য আমি তাদের কথাই বললাম। আমাদের দেশে যেরকম মহিলাদের শ্রদ্ধার চোখে দেখা হয়, তাদের লেখাকে যতটা উপলব্ধি করা হয়, তারা সমাজ নিয়ে লিখলেও যেভাবে তাদেরকে সম্মান জানানো হয়, অন্য দেশে সেরকম জানানো হয় কিনা আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন তসলিমা নাসরিন, তিনি যে লিখে এরকম জীবনমুখী লিখে তিনি কি হয়েছেন, একদম নিজে বিপন্ন তার মধ্যে পড়েছেন। তাছাড়া আমাদের যে মহাশ্বেতা দেবীর পরে আছে আশাপূর্ণা দেবী, তিনি তো একদম আমাদের হেসেলে ঢুকে গেছেন। সেখানকার একদম সব কিছু, সংসারের যত খুঁটিনাটি আছে সব তুলে ধরেছেন, বিস্তারিতভাবে তুলে ধরেছেন। মনে হচ্ছে আমার ঘরের কথা বুঝে তিনি বলে দিয়েছেন, আমার ঘরের কুটকাচালি বুঝে তিনি প্রকাশ করে দিয়েছেন। পড়লে সেটাই মনে হয় আমাদের, একদম সেরকম মনে হয়। কাজেই লিখতে হলে মানে জীবনমুখী বা মানবিক বোধ যদি সেই লেখার মধ্যে সমাজ এবং সাহিত্যের মধ্যে প্রতিষ্ঠা একত্ব বোধ হতে হয়, তাহলে তাকে ওই সমাজের মধ্যে গিয়ে মিশতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে, তাদের খুব কাছাকাছি যেতে হবে, তারপরেই গিয়ে হৃদয়ঙ্গম হবে ব্যাপারটা, তারপরে লেখা যাবে। আসলে মহিলারা তো অনেকটা অনুভূতি প্রবণ, অর্থাৎ সুখ দুঃখগুলি তাদের এত সুপ্ত নয়, মানে সেগুলি খুবই জাগ্রত, তাদের অনুভূতিগুলোর সাথে ওরা একদম মানে ডাইরেক্টলি রিলেটেড। কাজে কারো সুখ দুঃখ, মানে সুখের কথা বা দুঃখের কথা শুনলেই বিগলিত হয়ে যায় তারা, এবং তাদের সঙ্গে তারাও দুঃখিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কাজে সেইগুলি তাদের এখানে প্রকাশ পায়, লেখাতে প্রকাশ পায়। এই জন্যই তাদের মানবিক মূল্যবোধগুলি সেখানে সাহিত্যের মধ্যে খুব তাড়াতাড়ি ধরা দেয় মহিলাদের লেখায়। অনেকে যদি সংকুচিত হয়ে লেখেন যে না আমি ততটা প্রতিবন্ধকতায় পড়তে চাই না, মানে অতটা আমি খোলামেলা লিখব না, কিছুটা বাদ দিয়ে লিখব, তাহলে সেটা মানে অতটা সুদূর প্রসারী নাও হতে পারে। যতটা 1084 মা লিখে হয়েছে, প্রথম প্রতিশ্রুতি হয়ে লিখে করেছেন, সেরকম নাও হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি।
জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আবারও ফিরে এলাম বিরতির পর। দিদি চলে আসছে তোমার কাছে। বর্তমান সময়ে মহিলারা ঘরে বাইরে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নিজেদের কাজের ছাপ রেখে যাচ্ছে। তো এই সব দিক সামলে তারপর সাহিত্য চর্চা করা, মানে এটা মহিলাদের জন্য কতটা কঠিন? সাহিত্য চর্চা একটা নেশা, ভালোবাসা। সেটা ইচ্ছা, আমাদের একটা প্রবাদ আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। মেয়েরা যদি মনে করে যে আমি লিখবো, সাহিত্য চর্চা করব, মেয়েরা আজকাল মেয়েরা দেখা যায় যে খুব ব্যস্ত থাকতেই পছন্দ করে, ঘরে বসে থাকতে মেয়েদের চায় না। বেশিরভাগ মহিলারাই তো যারা লেখালেখি করে দেখা যায় তারা ঘরের কাজ সামলে অফিস, স্কুল, বড় বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি করছে, এরাও লিখছে। এরাও খুব ভালো ভালো লেখাই লিখছে, বরং ওদের নলেজ অনেক বেশি আমার মনে হয়। ওরা এত কঠিন কঠিন লেখা লিখছে ইতিহাসের বিষয় নিয়ে, ছুটে ছুটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে লেখা সংগ্রহের জন্য, তথ্য সংগ্রহের জন্য, দেখে অবাক লাগে। কাজে মেয়েরা এখন আর পিছিয়ে নেই, ঘর দোর সব সামলেই ওরা খুব দ্রুত, যাদের লেখার ইচ্ছা তারা লিখছে। তাছাড়া বিভিন্ন কবি সম্মেলনে যাও দেখো, বিভিন্ন সাহিত্য সম্মেলনে দেখলে মেয়েরা সারিবদ্ধভাবে বসে আছে, শুধু লেখালেখি না, সেটাকে সবার সামনে তুলে ধরারও একটা প্রয়াস তাদের মধ্যে দেখি আমরা। এবং কবিতা পাঠের জন্য কবি মহিলারা কবিতা লিখে যে কোনো বিষয়ের উপরে, কালকে হয়তো রবীন্দ্রনাথের নিয়ে আলোচনা হবে, সেখানে রবীন্দ্রনাথের উপর কবিতা লিখতে হবে, হ্যাঁ লিখে চলে আসছে, লিখে এবং পাঠও করে যাচ্ছে। তাহলে আমি কী করে বুঝবো যে ওরা ঘরে বাইরে সামলে পারছে না? খুব পারছে, আমরা সব পারি, খুব পারছে। আমি তো দেখছি পারছে, যাদের ইচ্ছা আছে তারা খুব পেরে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। চাকরিও করছে, সন্তানও সামলাচ্ছে, স্বামীও সামলাচ্ছে, রান্নাও করছে, সব কিছু করছে। প্রয়োজন একটা হেল্পার নিয়ে নিচ্ছে, কিন্তু করবে, লেখা চালিয়ে যাবে। সেটা যে আমার ইচ্ছা এটা আমি করব, সেটা করছে, সে করে দেখাচ্ছে। আমরা বিভিন্ন কবি সম্মেলন করি, বিভিন্ন কাব্য চর্চা করি, সেখানে দেখি যে আজকে এই বিষয়টার উপর আমরা একটা লেখা সবাই পাঠ করব, ঠিক চলে আসছে সবার থেকে লেখা, সব পড়ে সবাই শুনিয়ে দিচ্ছে, কার থেকে কে ভালো পড়বে সেটা নিয়ে একটা কম্পিটিশনও চলে আসছে। খুব ভালো লাগে তখন যে আমাদের মেয়েরা অনেক এগিয়ে আছে। বড় বড় কোম্পানিতে চাকরি করে ওরা লিখছে, ব্যাংকে চাকরি করছে, দেবারাতী মুখার্জি, সে তো কত পরিশ্রম করে চাকরি বাকরি করে ভালো ভালো বই লিখে ফেলছে। আরও আছে এরকম অনেক, সবাই লিখছে, মানে যারা লেখার ইচ্ছা আছে আর কি, সেটা লিখছে।
এই যে তুমি বললে যে মহিলারা ইচ্ছে আছে, মহিলারা সব দিক সামলাচ্ছে, হ্যাঁ, এবং আমরা বলি যে হ্যাঁ আমরা এখন স্বাধীন, আমরা এখন আত্মনির্ভর, হ্যাঁ, তো এই যে আমরা যে বলছি যে আমরা স্বাধীন, আমরা আত্মনির্ভর, এই কথাটা সব মহিলার ক্ষেত্রে কতটা সত্য? দেখো, ঊনবিংশ শতকের মহিলারা খুবই স্বাধীনতা ভোগ করে, স্বাধীন, সবাই কাজ করছে, চাকরি করছে, বাইরে যাচ্ছে, আবার সংসারও সামলাচ্ছে, স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, বেড়াতে যাচ্ছে। আমি তো স্বাধীনই বলবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর, তারপর কেউ প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, রাফাল চালাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে। তাহলে মেয়েদের খুবই স্বাধীনতা দেখা যাচ্ছে। স্বাধীনতার অভাব নেই, সচ্ছলতা, স্বাধীনতা, আত্মনির্ভরতা, কোনো অভাব নেই। কিন্তু তার মধ্যেও কি কিছু নেই? আছে হয়তো, মানে কোনো কোনো ক্ষেত্রে থেকেও যায়। একটা আত্মনির্ভর সচ্ছল মহিলা চাকরি বাকরি করছে, কিন্তু সে যখনই তার অন্দরমহলে ঢুকে তখন তার সেই স্বাধীনতা যে ব্যক্তি স্বাধীনতা, সেটা যেন কোথায় উবে যায় একটু, সেখানে যেহেতু কোথাও একটা বিষাদের সুরও বেজে ওঠে। এরকম আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেরকম। তার দুঃখময় জীবনের কিছু কাহিনীও রয়ে যায়, সেখানে কি তার ব্যক্তি স্বাধীনতাও খর্ব হচ্ছে কিছুটা, তার সেখানে তার নিজের মতো করে সে নিজের প্রকাশটা হচ্ছে না। এটা নিশ্চয় আছে, হয়তো বাইরে সে এটা প্রকাশ করছে না, বাইরে তার সচ্ছলতাই দেখাচ্ছে, সে সবার সামনে হাসি খুশিভাবে চলছে, কিন্তু যখনই তার অন্দরমহলে ঢুকছে সেখানে তার বিষাদটা বেজে উঠছে, সেটার খবর হয়তো আমরা রাখি না। এটা থেকেই যাচ্ছে কিছুটা। আসলে এটা কিছুটা সমীক্ষারও প্রয়োজন আছে আমার মনে হয়। সেগুলি করলে, টালি করলে বের হবে। শুধু কিছুটা দেখাবাও রয়েছে, আমি দেখাবো না, বলবো না বলে কি হবে, আমার সেটা আমাকে এখানে থাকতে হবে, আমি এটা মানিয়ে নিতে হবে। কিন্তু কিন্তু মানানোর বাইরেও অনেক কিছু থেকে যায়। অনেক সময় দেখা যায় মানানোটা ছাপিয়েও অনেক কিছু ঘটে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় কিছুটা স্বাধীনতা খর্ব হচ্ছে, সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে হয়েও যাচ্ছে এরকম। দুঃখময় জীবন কথা অনেকেরই রয়ে গেছে, আছে, থাকে। আচ্ছা, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সমাজের একটা বড় অংশ মহিলারা, তো এই মহিলারা যদি ঠিকভাবে এগিয়ে যেতে না পারে তাইলে সমাজের অগ্রগতি সম্ভব নয়। হ্যাঁ, তো এই যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সরকার কতটা আগ্রহী, বা মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য সরকারের পক্ষ থেকে কি কি স্কিম রয়েছে? যেহেতু তুমি একটা পোস্ট হোল্ড করছো, হ্যাঁ, তো তাই তোমাকে প্রশ্নটা আর কি। আমাদের সরকার 100% এই ব্যাপারে আগ্রহী, মহিলা সশক্তিকরণে, এবং তা করে যাচ্ছে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি 90-এর দশকে একবার বেড়াতে গেছি নর্থ ইন্ডিয়া, ঘুরতে গেছি। সেখানে গেছি, সেখানে রাস্তাঘাটে কোনো শৌচালয় নেই। আমরা তো আমাদের হোটেল থেকে আমাদের বাসে করে সবাইকে নিয়ে গেছে ঘুরতে। এবার সবাই কোথায় যাবে, মানে শৌচালয় নেই, সবাই চিৎকার করছে আমাদের থামান, কোনো টয়লেট আছে কিনা দেখুন। তারা একটা মাঠের মধ্যে নামিয়ে দিয়েছে সবাইকে, বড় একটা মাঠ, খেলার মাঠ, ওইখানে সবাইকে নামিয়েছে। মানে কি সাংঘাতিক চিত্র! আমি তো অবাক কাণ্ড, আমি সেই চিত্র ভুলবো না। একটা ফ্যামিলি এসেছিল, যে আমার মেয়ে ছোট ছিল তখন, খুবই ছোট। একটা ফ্যামিলি এসছে, ওদের কলেজে পড়ুয়া দুটো মেয়ে আর মা বাবা এসছে ওরা বেড়াতে। তখন সেটা ওদের ব্যাগ থেকে ওরা শাড়ি বার করেছে, শাড়ি বার করে ওরা ঘরের মতো করে করেছে একটা ড্রেনের সামনে। মানে এই কি সাংঘাতিক চিত্র একটা, মানে আমি গা দিয়ে ঘাম ঝরার মতো অবস্থা। আমি সেই চিত্র আজও ভুলতে পারিনি। এই আমাদের সরকার আসার পরে, নরেন্দ্র মোদী সরকার আসার পরে 1914 সালে প্রথমে তিনি এই শৌচালয়ের ব্যবস্থা করেছেন। মানে শুধু শহরেটা চাই না আমি, তার পরবর্তী সময় কি হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে যে মহিলারা যেভাবে অন্ধকারের জন্য অপেক্ষা করে, ভোরে হওয়ার আগে তারা উঠে যেতে চায়, তারা দূরে নদীর পাড়ে যাবে, মানে এরকম অবস্থা ছিল আমাদের গ্রামে গঞ্জগুলিকে। মানে ভারতবর্ষের গ্রামীণ অবস্থা এরকম ছিল। শহরে হয়তো কিছুটা ছিল, ঠিকঠাক ছিল, কিন্তু গ্রামের দিকে এরকম অবস্থা ছিল। এতে অনেক
মানে অসামাজিক কাজও হয়ে যেত। কাজে সেই দিক থেকে মেয়েরা রক্ষা পেয়েছে। এটা যে কি যে একটা মানে আশীর্বাদ মানে মেয়েদের জন্য বয়ে এনেছে, সেটা একমাত্র ভুক্তভোগী বলবে। অনেক হয়তো এসেছে শৌচালয় নির্মাণ করবেন উনি, কিন্তু এটা যে কি প্রয়োজনীয় বিষয় ওই যে ভুক্তভোগী সেই বোঝে, সেটা অন্যরা বুঝবে না। এটা কাজে সেটা তিনি করেছেন যে মহিলাদের জন্য ঘর, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনায় গ্যাস, তারপরে নারী সশক্তিকরণের জন্য যেমন এইবার এই ইদানিংকালে নারী শক্তি বন্ধন অভিনন্দন, যে একটা 33% মহিলারা, যেহেতু রাজনীতির কথা এসে গেছে সংসদে, লোকসভা বিধানসভায় নারীদের জন্য, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন। তারা রাজনীতির ক্ষেত্রে যারা লড়াই করবে তাদের রিজার্ভেশনে তারা করবে। এতে মহিলাদের কি হয়েছে, অনেক শক্তি অর্জন করতে তারা পারবে, তারা মানসিকভাবে সবল হবে। নরেন্দ্র মোদী বলেছেন যে মেয়েরা হলে, এক জায়গায় তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে মেয়েরা আদ্যা শক্তি, তারা নারায়ণী, তাদের বিভিন্ন ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলি তারা ধরেন তাদের মধ্যে প্রচণ্ড লক্ষ্য অর্জনের অধ্যবসায় রয়েছে, উদ্ভাবনী শক্তি রয়েছে, তাদের মধ্যে রয়েছে যে তারা বিভিন্ন বিষয়ের অবতারণা করে, অর্থাৎ তারা যে তাদের যে ক্ষমতাগুলি রয়েছে সেগুলি তারা কি করতে পারেন, সেগুলির মুখাপেক্ষী করতে পারেন, এরকম শক্তি তাদের মধ্যে রয়েছে। আর এই জন্য আমাদের সরকার, নরেন্দ্র মোদী সরকার মনে করেন যে ভারতবর্ষের বিকাশের জন্য, সমৃদ্ধতার জন্য এই মহিলারা রয়েছে, নারী শক্তি, তারাই হবে ভারতের পথপ্রদর্শক। আগামী 25 বছরের মহিলার সমৃদ্ধিকরণের যোগ, মহিলারাই ভারত বিকাশের ক্ষেত্রে এগিয়ে যাবে এবং তারাই সমৃদ্ধ হবে। যতদিন এই আমাদের এনডিএ সরকার থাকবে এবং পদ্ম বিকশিত হবে এবং নারী শক্তি দিন এগিয়ে আসছে, আগামী 25 বছরে নারীরাই সেই দেশের ধারক এবং বাহক হবে এবং তারাই চালাবে। তারা হলো আদ্যা শক্তি, তারা সব কিছু পারে, তাদের মধ্যেই শক্তি রয়েছে, নিহিত রয়েছে, তাদের উদ্ভাবনী শক্তি রয়েছে, তাদের উপর তিনি নির্ভর করতে চান। এই জন্য তাদের ক্ষমতায়নের জন্য অনেক যোজনা আরোপ করেছেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে রয়েছে মাতৃবন্ধনা যোজনা, যে মহিলাদের যে তাদের সন্তান ধারণের পর তাদের যে একটা পোষণ, সেটা আগে এবং পরে, তার জন্য মাতৃবন্ধনা যোজনা রয়েছে। তারপরে আরও অনেকগুলি যোজনাই আরোপ করেছেন। আমাদের রাজ্য আছে 33% রিজার্ভেশন করা হয়েছে চাকরির ক্ষেত্রে মেয়েদের যে কলেজের মেয়েরা যাতে আরও শক্তিশালী উঠে, তার জন্য গভর্নমেন্ট কলেজগুলিতে তাদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। মেয়েদের সুরক্ষিত যাতে থাকে তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এতে অপরাধ জগৎ থেকে কিছুটা হলে মেয়েরা বাঁচতে পারবে, সেই দিকে লক্ষ্য রেখে এসব করা হয়েছে। তাছাড়া আরও মেয়েদের জন্য মুদ্রা যোজনা, তারপরে উদ্যম সখী, তারপরে জনধন অ্যাকাউন্ট, তো এবার গরিব কল্যাণ যোজনায় চাল দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে মেয়েদের সশক্তিকরণের দিকে দেশ এগিয়ে চলছে। মেয়েদের ড্রোন দিদি, মহিলারা এবার কৃষিকাজ করবে, যে তারা নিজেরা ড্রোন চালাবে। তারপরে কৃষিক্ষেত্রেও মেয়েদের যাতে সশক্তিকরণ হয় সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। কৃষক শুধু ছেলেরা না, মেয়েরাও আছে, মেয়ে কৃষকও আছে তাদের। তারপরে আমাদের রাজ্যেই তো আমরা যে রেশন শপ, মেয়েদের জন্য রেশন শপ করা হয়েছে। তারপরে বিজনেস ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে মেয়েদের যে ঘর দেওয়া হয়, দোকান দেওয়া হয় বিভিন্ন মলে বা বিভিন্ন বাজারে, 50% সেগুলি মেয়েদের জন্য রাখা হয়েছে। মেয়েরা সেগুলি ভোগ করবে মলে এবং শপিং মল এবং বাজারগুলিতে। তাছাড়া মেয়েদেরকে সশক্তিকরণের লক্ষ্যে যেই একটা আমাদের রাজ্যে ব্যাটালিয়ান তৈরি করা হয়েছে, মহিলা ব্যাটালিয়ান, সেখানেও মেয়েদের বেশ
একটা উদ্যম দেখা গেছে। আর এইভাবে মেয়েদের জন্য আমাদের সরকার মেয়েদের যারা সশক্তিকরণ আরও বেশি শক্তিশালী হয় বিভিন্ন যোজনার অবতারণা করেছেন এবং সেগুলি তাদের কাছে কাছাকাছি এখন পৌঁছে যাচ্ছে সবই, চাকরির ক্ষেত্রে, তারপরে লেখাপড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, রিজার্ভেশন, সব দিক দিয়ে মহিলা শক্তি। তারপরে আমাদের যে গ্রামে গঞ্জে এসএসসি গ্রুপ একটা আছে, সেলফ হেল্প গ্রুপ যেটা, সেটাতে দেখা যাচ্ছে যে প্রায় 4.5 লাখের বেশি সেই গ্রুপ, 50,000-এর কাছাকাছি সেই গ্রুপগুলি আছে। সেখানে 3 লাখের মতো মেয়েরা তাদের কর্মসংস্থান করতে পেরেছে। তাছাড়া সরকার তাদেরকে বিভিন্নভাবে লোন দিচ্ছে, বিভিন্ন মেলা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তারা যেই জিনিসগুলি উৎপাদন করছে সেগুলি যাতে তারা বিক্রি করতে পারে সেই হিসাব করে তারা দোকান দেওয়ার ব্যবস্থা করছে। আমরা যে বিভিন্ন মেলায় যাই দেখি যে সেই স্বসহায়ক দলের সেলফ হেল্প গ্রুপের মহিলারা কিভাবে রোজগার করছে। তারাও সম্পূর্ণভাবে আজ স্বাধীন, তারা খুশি, তারা রোজগার করতে পারছে, তাদের যে হাতের তৈরি জিনিসগুলি মানুষ কিনছে, বিক্রি হচ্ছে। এইভাবে মেয়েদেরকে সরকার ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে চলছে। দিদির সাথে আমরা কথা বলছিলাম, জানছি দিদির কাছ থেকে আমরা কিন্তু অনেক ভালো ভালো কথা জানতে পারছি, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। ফিরে এলাম আবারও বিরতির পর। দিদি, আবার তোমার কাছে, সাহিত্য জগতের মানুষ কিভাবে রাজনীতিতে আসা? রাজনীতির স্পর্শটা খুব ছোটোবেলা থেকেই পেয়েছি। আমরা গ্রামে থাকতাম, আমাদের বেশ বড় বাড়ি ছিল, আর আমার বাবা গ্রামীণ রাজনীতিতে জড়িত ছিলেন। গ্রামীণ রাজনীতিটা তো অনেকটা কি বলবো, শহরের মতো নয়। সেখানে হয়তো কোনো ঘটনা ঘটলো, সব এসে উপস্থিত হয়ে গেল বাড়িতে বিচার করে দেওয়ার জন্য, মানে কিভাবে ভালো হবে সেটা ঠিকঠাক করে দেওয়ার জন্য সেগুলি বাবা করতেন। সে তো শুধু তাই নয়, কোনো ইলেকশন এলেই শহর থেকে সবাই চলে যেতেন, মন্ত্রী যারা বড় বড় পদে রয়েছেন সবাই সেই গ্রামের প্রচারে চলে যেতেন এবং সেখানের আড্ডাটা হতো আমাদের বাড়িতেই। তখন থেকেই ভালোবাসা আর কি রাজনীতির সঙ্গে, স্কুল কলেজ। তাছাড়া আমি একটা জিনিস দেখেছি, হাত তোলা ভোট দেখেছি।
এখন তো ব্যালট ভোট। আমি খুব ছোট ছিলাম তখন, আমাদের গ্রামেই বড় একটা মাঠের মধ্যে ভোট হতো, গ্রামীণ ভোটগুলি সেভাবে হতো আর কি, যে হাত তোলা ভোট, সবাই হাত তুলতো, যে দাঁড়াবে, আমি মার সঙ্গে, আমি খুব ছোট, মার আঁচল ধরে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছি সবাই উনি দাঁড়িয়েছেন, তো ওনাকে কে কে ভোট দিতে চান, সবাই হাত তুলবে, এবার ওনাকে কে ভোট দিতে চান হাত তুলবে, এটা আমি দেখেছি, হাত তোলা ভোট। সেটা আমার মানে বড় একটা প্রাপ্তি আর কি বলবো। আর হ্যাঁ, তারপরে তো এগুলি সব নিয়ে এখন থেকে তো ব্যালট পেপারে ভোট, তারপর এখন আবার বোতাম টিপে ভোট, সেগুলি চলছে। আর সেই রাজনীতির স্পর্শ থেকেই ধীরে ধীরে স্কুল কলেজে এই রাজনীতির দলের লোক হিসেবে পরিচিত হয়ে যে এসে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে হ্যাঁ ছিলাম, স্কুলে ছিলাম, কলেজে খুব একটা থাকিনি, তবুও এক মানে ওরা মেনে নি, আমি হয়তো দাঁড়াইনি বা কিছু করিনি, কিন্তু বিপরীত দলের যারা ছিল তারা মানে আমাকে ভেবেই নিয়েছে ওদের বিরোধী দল। আমাদের পরবর্তী সময় রাজনীতি স্পর্শে থেকে থেকেই আজ এই পর্যন্তই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই সেখানেই আছি এখনো। আমাদের সময় একেবারেই কিন্তু শেষের দিকে, যেহেতু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সাথে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তো তোমার কাছে তোমার সৃষ্টির কিছু একটা, আমি সাহিত্য জগতে হলেও টিচিং লাইনে আমি ছিলাম, তখন থেকে আমি সাহিত্য জগতে চলে আসি। আমি একটা ম্যাগাজিন বার করি, কথাঞ্জলি সাহিত্য পেপার আর কি, সেটাতে আমি চেষ্টা করি যারা লিখতে চান, যারা লেখালেখি করার ইচ্ছা আছে কিন্তু লিখছেন না, হবে কি হবে না, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার এই সাহিত্য পত্রিকাটার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমার কথাঞ্জলি সাহিত্য পত্রিকাটা আজও এগিয়ে চলছে। 2018 সাল থেকে আমি দুটো পত্রিকা বের করি, ষান্মাসিক পত্রিকা, সে একটা পত্রিকা আমি সম্পূর্ণ মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য প্রকাশ করি, আরেকটা সবার জন্যই। সেখানে যেমন ভালো রাইটাররা লেখেন, তবে একদম যারা কম লেখেন, অনেকে হয়তো সমালোচনা করেন যে ভালো লেখেনি, কিন্তু আমি সেটাকে সমালোচনাকে আমি বলি না, কারণ আজকে ভালো যে লেখেনি সে আগামী দিন তার পাশের জন যে ভালো লিখেছে সেটা দেখে সে সমৃদ্ধ হবে, এটা আমার ধারণা। কাজেই সেও এখন হয়তো প্রথম দিকে খুব খারাপ লিখেছে, এখন সে মোটামুটি ভালো লিখছে, এরকমও আছে। কাজে সেটাই আমার উদ্দেশ্য, যে মহিলারা যারা ঘরে বসে আছে, লিখতে চান, অথচ কেউ কোথায় ছাপাবে, কারণ যদি তার লেখাটা সে ছাপার অক্ষরে দেখে, তার মধ্যে একটু অন্যরকম প্রেরণা জাগে, লেখার উৎসাহ আসে। আর তাছাড়া আমি এই লেখাটা নিয়ে আমি প্রোগ্রাম করি, মানে বইটা নিয়ে যখন বের করি তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করে সেই তাদের বইটা প্রকাশ করি, আর তাদের হাতে, সবার হাতে তুলে দিই বইটা, এবং তাদের কবিতা শুনি, তারা কি কবিতা লিখেছে, কি কবিতা লিখছে, তাদের কথা শুনি, কবিতা শুনি। কোনো শিল্পী যদি থাকে সেখানে তাদের গান শুনি, বাইরে থেকে শিল্পীদের নিমন্ত্রণ করি, তারাও আসে, ভালো কবিরাও আসে, কবি সম্মেলন হয়, মানে খুব একটা সুন্দর একটা বাতাবরণের সৃষ্টি হয়, সবাই খুব খুশিতে থাকে, ভালো থাকে, সবার ভালো, আমার মনে হয় সবাই ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে সবাইকে নিয়ে যখন এরকম অনুষ্ঠানগুলি করি। মানে তুমি নিজেকে এগিয়ে নিয়ে গেছো, এখন নিজের সাথে করে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনার চেষ্টা করছো। আমি এগিয়ে চলছি, আমি খুব একটা, আমিও তাদের সঙ্গে সঙ্গে আমিও চলছি, তাদেরকে নিয়ে চলছি আমি। তোমার এই কি বলবো, এই মহৎ কাজ আরো ফলপ্রসূ হোক, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও, এই কামনাটাই করব আমরা। কিন্তু দিদিকে আরো সময় পেলে সত্যি আরো অনেক কথা বলতাম, অনেক কিছু জানতাম দিদির কাছ থেকে, কিন্তু সময়ের হাতে আমরা বাঁধা, সময় শেষ। তাই আজকের মতো এই পর্যন্তই, দিদিকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নানা স্বাদের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়। নমস্কার।